ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকে আমরা যেই আমাদের আগের দুটো পার্টে আমরা রাশিবিজ্ঞানের 26 26 নম্বর চ্যাপ্টারের যেই আমরা রাশিবিজ্ঞানের প্রথম যে কোষে দেখে আছে 26.1-এ, সেই 26.1-এ যে তিনটে গড় নির্ণয়ের পদ্ধতি ছিল, যে একটা ছিল যৌগিক গড়, যৌগিক গড় পদ্ধতি, একটা ছিল হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, আর একটা হচ্ছে ক্রমবিচ্যুত পদ্ধতি। তো তোমাদের আগের দিন যৌগিক গড় পদ্ধতি আর কল্পিত গড় পদ্ধতি নিয়ে আগের দিন তোমাদের বোঝানো হয়ে গেছে। আজকে তোমাদের যে 3 নম্বর পদ্ধতিটা বোঝাবো সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। এবার তোমাদের বলে রাখি যে আগে তো জেনেইছো যে যৌগিক গড় কোথায় ব্যবহৃত হয়, কল্পিত গড় কোথায় ব্যবহৃত হয়, তাও একবার বলে দিচ্ছি যে যৌগিক গড় পদ্ধতি ব্যবহৃত হয় সাধারণ যদি xi, মানে xi আর fi এর মানগুলো যদি ছোট ছোট থাকে, যেগুলো কি আমাদের গুণ করে আমাদের xi fi বের করতে যেগুলো আমাদের সুবিধা হয়, এই যে সামেশন অফ xi fi, এই xi fi বের করতে যখন আমাদের ছোট ছোট সংখ্যা থাকে তখন আমাদের সুবিধা হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? যৌগিক গড় পদ্ধতি। এবার যদি নাম্বারটা আরেকটু বড় হয়ে যায় তখন আমরা কি ব্যবহার করি? কল্পিত গড় পদ্ধতি। কল্পিত গড় পদ্ধতির বের করার নিয়ম কি ছিল? এক্স বারের সাথে যদি আমরা আহ এই যে কল্পিত গড়ের সাথে যদি আমরা সামেশন অফ fi di বাই fi যোগ করি, কল্পিত গড় পেয়ে যেতাম যে আমরা সামেশন অফ এই কি বলছি এর সাথে যে কল্পিত গড় আমরা ধরেছিলাম তার সাথে যদি আমরা ওই fi di যে ডিভিয়েশনের যে গড়, ওই যে বিচ্যুত যেই বেরোতো, তো এই শ্রেণী মধ্যকের থেকে এটা বাদ দিয়ে, এ বাদ দিয়ে প্রত্যেকটা শ্রেণীর থেকে এ বাদ দিলে যে আমাদের ডিআই বেরোতো, তারপরে এফআই আর ডিআই এর গুণ করে তারপরে যে ডিভিয়েশনের যে আমরা বিচ্যুতর যে গড় বের করতাম, সেই বিচ্যুতর গড়টা আমরা যদি ওই এর সাথে যোগ বা বিয়োগ করতাম, বিচ্যুতটা যদি নেগেটিভ বেরোতো আমরা বিয়োগ করতাম, বিচ্যুতটা যদি পজিটিভ বেরোতো আমরা যোগ করতাম, তাই করে আমরা কি পেতাম? কল্পিত গড় পদ্ধতিতে গড় পাওয়া যেত। এবার আজকে যে পদ্ধতিটা বোঝানো হবে সেটা হচ্ছে ক্রমবিচ্যুত পদ্ধতি। এই ক্রমবিচ্যুত পদ্ধতিটা কি? ক্রমবিচ্যুত পদ্ধতিটা হচ্ছে ছকের মাধ্যমে চলো দেখে নিই যে ক্রমবিচ্যুত পদ্ধতিটা কি করে কাজ করে। যদি আমরা এখানে ছক বানানো কি লাখ টাকা আছে, শ্রেণীমধ্যক আছে, দিন সংখ্যা, পরিসংখ্যান। আগের দিনের মতো যদি আমরা ধরে নিই কোনো এক ব্যবসায়ীর 40 দিনের লাভ যদি আমরা পরিসংখ্যান ছকে লিখি, যে ধরি প্রথম দিনের লাভ হচ্ছে মনে করি 2100 থেকে 2300 টাকা, বা 2100 থেকে, লাভের রেঞ্জ গুলো কি কি আছে মনে করি 2100 থেকে 2600, 2600 থেকে 3100, 3100 থেকে 3600, 3600 থেকে 4100, আর 4100 থেকে 4600। এই যে ওই ব্যবসায়িক ধরে নিই যে আমাদের 40 দিনের লাভ, যে দিন সংখ্যা কত, দিন সংখ্যা যদি 40 হয়, 40 দিনের যদি এই ব্যবসায়ী লাভ দেওয়া থাকে যে এই থেকে এই রেঞ্জের মধ্যে, ওই ব্যবসায়ী কি করে? ব্যবসায় লাভ করে। তো প্রথম ধরে নিই যে কোনো একটা, ধরে নিই যে শ্রেণী মধ্যকটা পরে লিখছি, আগে পরিসংখ্যাটা লিখে নিই, যে 2100 থেকে 2600 মনে করি এটা 7 দিন করে, এটা 9 দিন করে, এটা মনে করি 8 দিন করে, আর 16 আর 8 24, আর এটা মনে করি 7 দিন করে, এটা আবার 9 দিন করে। হয়ে যাবে তো তাহলে? 16 আর 16, 24 আর 16, 40। ঠিক আছে। তো এ আছে যে 2100 থেকে 2600 টাকা যে লাভ সেটা 7 দিন করে, তবে 2600 থেকে 3100 টাকার লাভ যে 9 দিন করে, 3100 থেকে 3600 টাকার লাভ 8 দিন করে, 36 থেকে 41 7 দিন করে,
আর 41 থেকে 46 9 দিন করে। এটা হচ্ছে ওই ব্যবসায়ীর 40 দিনের লাভ। এবার আমরা শ্রেণী মধ্যকটা বের করি। শ্রেণী মধ্যক তো তোমরা জানো কি করে বের করে, শ্রেণী উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তো এটা যদি যোগ করি তাহলে কত বেরোবে? এটা বেরোবে 4700 আছে, 4700 তোমরা যদি করো 2350 বেরোবে, তাই তো? 4700 আছে, 4700 কে 2600 2100, 4700 যদি তোমরা 2 দিয়ে ভাগ করো 2350। এবার বাকিগুলো কত? 500 যেহেতু শ্রেণী দৈর্ঘ্য আছে, 500 যোগ হয়ে যাবে। এটা কত? 2850 হবে। এটা কত? 3150 হবে না, আর 3350 হবে। এটা কত? 3350 হবে। এটা কত? 3850 হবে। এটা কত হবে? 4350। শ্রেণী মধ্যক পেয়ে গেলাম, কারণ আমরা এই শ্রেণীর দৈর্ঘ্য দিয়ে কিছু বের করতে পারবো না, তাই আমরা শ্রেণী মধ্যক বের করতে হয়। এবার গেল শ্রেণী মধ্যক। এবার কল্পিত গড় পদ্ধতিতে আমরা কি করতাম? কল্পিত গড় পদ্ধতিতে কি বের করতাম? ডিআই বের করতাম। কল্পিত গড়ে আমরা ডিআই বের করতাম। ডিআই কি? ডিআই হচ্ছে xi মাইনাস এ বা এ মাইনাস xi, এ মাইনাস xi প্রত্যেকটা। এবার এ আমরা কি ধরতাম? এর ভ্যালু কি ধরতাম? এর ভ্যালু এখান থেকে যে কোনো একটা মান ধরতাম। আমি কি বলেছিলাম যে মিডিলের ভ্যালুটা ধরার সবসময় চেষ্টা করব। মিডিলের ভ্যালু ধরলে কি এই পাশেও সেম ভ্যালু থাকবে, এই পাশেও সেম ভ্যালু থাকবে। যদি এক্ষেত্রে এ যদি আমরা 3350 ধরি, ঠিক আছে, এ যদি আমরা 3350 ধরি, তাহলে এক্ষেত্রে কত আসবে? 1000 আসতো। এক্ষেত্রে কত আসবে? 500 আসতো। এগুলো কত? মাইনাস। এক্ষেত্রে কত? +0। আচ্ছা না, ওগুলো প্লাস আছে। এক্ষেত্রে কত আছে? মাইনাস কত হবে? 500। সরি, ওগুলো মাইনাস আছে, এগুলো প্লাস হবে। এটা +500, এটা কত হবে? +1000। xi মাইনাস এ, এটা হচ্ছে xi মাইনাস এ, যেটা কি আমরা পেতাম ডিআই। এবার যদি আমরা এই যে এই ডিআইটা বের করেছি, এবার কি বের করতে হতো আমাদের? এবার বের করতে হতো ডিআইএফআই। এই ডিআইএফআই বের করলে দেখো এগুলো তো 7000, 4500, 800, 1000 এরকম তো ভ্যালু আসছে। যদি এগুলোর ডিআইএফআই বের করি তাহলে এখানে বড় বড় ভ্যালু আসছে কিরকম? যে 7000, -7000, -4500, এটা 0, এটা 3500, তারপরে এটা 9000, এরকম ভ্যালু আসছে। তো এক্ষেত্রেও আমাদের সামেশন অফ এফআই ডিআই, এফআই ডিআই এর উপরে তাকে আবার যদি আমরা এফআই দিয়ে ভাগ করতাম, বড় বড় ভ্যালু আসতো। তো এক্ষেত্রে এই অসুবিধার থেকে বাঁচার জন্য যে 3 নাম্বার পদ্ধতি তৈরি হয়েছে, সেটা হচ্ছে ক্রমবিচ্যুত পদ্ধতি। এবার ক্রমবিচ্যুত পদ্ধতি কি করে বের করে? ক্রমবিচ্যুত পদ্ধতি বের করে সেটা হচ্ছে ডিআই তো বের করতেই হবে আমাদের। ডিআই কত ধরেছিলাম? এটা এ ধরেছিলাম 3350, এটা -1000, আর এটা হচ্ছে -500, এটা এটা +0, এটা কি এসছে আমাদের? +0। এবার এই ক্রমবিচ্যুত পদ্ধতির আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে আমাদের বের করতে হবে ইউআই। এবার ইউআইটা কি? ইউআইটা হচ্ছে ইউআইটা হচ্ছে ডিআই বাই এইচ, ডিআই বাই এইচ।
ক্রমবিচ্যুত পদ্ধতির নতুন স্টেপ কি? ইউআই বের করতে হয়। ইউআই কি করে বের করব? ডিআই বাই এইচ। এবার এইচটা কি? এইচ হলো এখানে, এইচ হলো এখানে শ্রেণী দৈর্ঘ্য। এইচটা কি? এইচটা এখানে আমাদের শ্রেণী দৈর্ঘ্য। তো চলো শ্রেণী দৈর্ঘ্য দিয়ে যদি এই ডিআই কে যদি আমরা শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, তাহলে এইচ এর মান কত? এখানে এইচ এর মান 500, এখানে কত এইচ এর মান? 500। যেহেতু শ্রেণী দৈর্ঘ্য কি 500 500 গ্যাপে আছে এক একটা শ্রেণী, এই যে 21 থেকে 26 গ্যাপ কত? 500। তো এই ডিআই কে যদি আমরা শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, এইচ দিয়ে ভাগ করি, তাহলে এক্ষেত্রে কি পাবো? 500 দিয়ে যদি ভাগ করি -2 পাবো, এক্ষেত্রে -1 পাবো, এক্ষেত্রে 0ই পাবো, এক্ষেত্রে +1 পাবো, এক্ষেত্রে +2 পাবো। তো বোঝা গেছে এক্ষেত্রে কি বের করতে হবে? ডিআই বের করতে হবে কল্পিত গড়ের থেকে আরেকটা স্টেপ উপরে। ফার্স্টে কি ছিল আমাদের? যৌগিক গড়। যৌগিক গড়ের থেকে একটা স্টেপ উপরে কি কল্পিত গড়, ডিআই বের করতে হতো। তারপরে সামেশন অফ ডিআই। কল্পিত গড়ে কি শুধু এক্সআই ফাই করে দিলে হয়ে যেত, মিটে যেত। সামেশন অফ এক্সআই ফাই বের করে এফআই দিয়ে ভাগ করলে, সামেশন অফ এফআই দিয়ে ভাগ করলে পেয়ে যেত। তারপরে আমাদের কল্পিত গড় কি এসছে? কল্পিত গড়ে এসছে ডিআই। ডিআই এফআই ডিআই ভাগ করে তাকে আমরা সামেশন অফ এফআই দিয়ে ভাগ করতাম। এফআই দিয়ে ভাগ করার পরে সেই কল্পিত গড়ের সাথে যোগ বিয়োগ করতাম। এবার ক্রমবিচ্যুতি পদ্ধতি হচ্ছে কল্পিত গড়েরও আরেকটা স্টেপ উপরে কি বের করতে হয়? আমাদের ইউআই বের করতে হয়। ইউআই কি? ডিআই বাই এইচ, বা এরকমও লেখা যায় যে ইউআই হচ্ছে xi মাইনাস এ বাই এইচ। বোঝা গেছে? ইউআই কি? xi মাইনাস এ বাই এইচ বা ডিআই বাই এইচ। এবার এক্ষেত্রে বের করার পর আমরা কি বের করবো? এবার এবার বের করতে আমাদের হচ্ছে এফআই ইউআই বা ইউআই এফআই বা এফআই ইউআই। এটার পরিসংখ্যার গুণফল যদি এটা করে -14 বেরোবে, এটা বেরোবে -9, এটা বেরোবে 0, এটা বেরোবে 7, এটা বেরোবে হচ্ছে +18, এটা +7। বোঝা গেছে এই অবধি? এবার আমাদের কি বের করতে হবে তাহলে? সামেশন অফ এই ইউআই বের করলাম, ডিআই বের করলাম, যদিও ডিআই এক্ষেত্রে লাগবে না। এবার আমাদের বের করতে হবে হচ্ছে সামেশন অফ এফআই ইউআই। সামেশন অফ এফআই ইউআই যদি বের করি কত বেরোবে? 14 থেকে 18 গেলে হচ্ছে +4 থাকবে, আর 9 থেকে 7 গেলে -2 থাকবে। +4 আর -2 কত হবে? +2। এক্ষেত্রে কিন্তু চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই যে প্লাস মাইনাসের চিহ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্লাস মাইনাস যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু গড় বের করা ভুল হয়ে যাবে। এবার এফআই ইউআই বের করলাম, তারপরে কি আছে? তারপরে আছে আমাদের সামেশন অফ এফআই। এফআইটা বের করতে হবে। সামেশন অফ এফআই যদি বের করি কত আছে? 40 আছে, কারণ আমরা দিন সংখ্যা ধরে নিয়েছিলাম 40। এবার গড় কি করে বের করব? প্রশ্ন আসছে যে গড়, গড় বা গড় ব্র্যাকেটে এক্স বারটা কি করে বের করব? কল্পিত গড়ে কি করতাম আমরা? কল্পিত গড়ে এক্স বার বের করতাম না এইভাবে, যে হচ্ছে এর সাথে সামেশন অফ, আচ্ছা এটা দেখতে, কল্পিত করে কি করতাম? এক্স বার বের করার নিয়ম কি ছিল? সামেশন অফ এর সাথে সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই যোগ করতাম কল্পিত করে। এবার এখানে কি সেটা আছে? এখানে কি আছে আমাদের? ইউআই আছে, আমরা সামেশন করে বের করেছি কি এফআই ইউআই। এবার কি করে বের করব? ভেবে দেখো কি করে বের করব?
তো এক্ষেত্রে গড় বের করার যে নিয়ম আছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে, সেক্ষেত্রে গড় নির্ণয় করার সূত্র হচ্ছে a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইন্টু কি হবে, h হবে। কেননা আমরা সেমি দৈর্ঘ্যটাকে ভাগ করেছিলাম, এই যে h দিয়ে আমরা এই ইউআই টাকে ভাগ করেছিলাম, এই যে যে ভাগ করে আমরা যে পেয়েছি, এটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্যালকুলেশনের সুবিধা। এবার বাকি কাজ আমাদের করতে হবে এইচ এর সাথে গুণ করে নিতে হবে। কেমন দেখে নাও তাহলে গড়টা কি হবে। এইচ কত ধরেছিলাম 3350, এর সাথে যোগ করতে হবে এফআই ইউআই কত 2 ইন্টু এইচ কত, এটা যেহেতু +2 বেরিয়েছে, আর এইচ কত আমাদের 500, তো এর গড় কত হবে 3350 যোগ 1000 কত হবে 4350। তো বোঝা গেছে যে কি কি করলাম। প্রথমে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী মধ্যক, পরিসংখ্যা, এগুলো তো বলা লাগবে না। ডিআই বের করলাম, ডিআইটাও কি কল্পিত গড়ে তো বলেই রেখেছি। ডিআই কিভাবে বের করতে হয়, যে একটা যে কোনো একটা গড় কল্পনা ধরে নাও, এবার কোনটা কল্পনা করতে হবে, শ্রেণী মধ্যকের থেকে যে কোনো একটা কল্পনা করতে হবে, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। এবার শ্রেণী মধ্যক কত ছিল, শ্রেণী মধ্যক গুলো এইগুলো ছিল। এবার এর মিডিল টার্মটা সবসময় ধরে নিতে হবে, ধরে নিলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে কি উপরেও একটা ভালো ভ্যালু পাবো আর নিচেও একটা ভালো ভ্যালু পাবো, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো আমরা শ্রেণীমধ্যক কি ধরবো, শ্রেণীমধ্যক সবসময় ধরে নেবো হচ্ছে নাকি এই এক্স এর যে মিডিল মানটা থাকবে, এই যে ধরো এখানে 1 2 3 4 5 পাঁচটা মান ছিল, 5 এর মিডিল মানটা ধরে নিয়েছে, এই যে এই পাশে দুটো এই পাশে দুটো, এই যে মিডিলতম মান। এবার যেগুলো মিডিল, যদি কারণ 4টে মান থাকে বা 6টা মান থাকে, সেগুলো তো মিডিল পাবো না, এক্সাক্ট মিডিল পাবো না, কিন্তু মিডিলের আশেপাশে ধরতে হবে। যদি 4টে মান থাকতো, আমরা হয় 2 নাম্বার বা 3 নাম্বার মান ধরে করতাম। তো এবার এ ধরে নিলাম, এ ধরে আমরা কি বের করলাম, ডিআই বের করলাম। এবার ডিআই থেকে আমরা কি বের করলাম, ইউআই বের করলাম। ইউআইটা কি করে বের করলাম, ডিআই কে আমরা কি দিয়ে ভাগ করলাম, শ্রেণী মধ্যক দিয়ে, এই সরি শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করলাম। শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করার পরে আমরা কি পেলাম, ইউআই পেলাম। এবার ইউআই পাওয়ার পরে আমরা কি করলাম, এফআই ইউআই বের করলাম। এফআই ইউআইটা কি, ইউআই এর সাথে এফআই গুণ করলাম। এই যে এটা -2 ছিল, 7 দিয়ে গুণ করে 14 পেলাম, -1 ছিল 9 দিয়ে গুণ করে -9 পেলাম, এবারে 7 পেলাম, 18 পেলাম। এবার তারপরে কি সামেশন অফ এফআই ইউআই বের করলাম। সামেশন অফ এফআই ইউআই কত, যোগ করে বের করলাম, +2 বেরোলো। এবার হচ্ছে যে গড় বের করার এটা সূত্র, সেটা হচ্ছে এ প্লাস ওই যে এফআই আর ইউআই এর যে গড়, সামেশন অফ এফআই আর ইউআই কে যদি আমি এফআই তে ভাগ করি, তাহলে কি পাবো, এফআই আর ইউআই এর গড় পাবো না। এই এফআই আর ইউআই এর গড়কে আবার এইচ দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। এবার যেহেতু এটা পজিটিভ ভ্যালু ছিল, তাই একে কি হলো, এক্ষেত্রে 3350 ধরে নিয়েছিলাম, এর মান ধরে নিয়েছিলাম। এবার এর মানকে এফআই আর ইউআই এর গড় কত, আচ্ছা এখানে ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এফআই আর ইউআই, ওটা তো 2 পেয়েছিলাম, আর নিচে যে এফআই ছিল 40, ওর সাথে এবার এইচ গুণ করতে হবে কত, 500। এবার 500 যদি আমরা গুণ করি, এক্ষেত্রে 2 পাবো, এখান থেকে কাটলে 2 পাবো, এখান থেকে কাটলে 25 পাবো, এর সাথে কত যোগ হবে 25, কত হবে গড় 3375। এটা আমাদের ফাইনাল অ্যান্সার। তখন ওখানে ওই এফআই দিয়ে ভাগ করা হয়েছিল না। তো কি করলাম, ওই এফআই ইউআই দিয়ে এফআই দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমরা কি করলাম, এইচ দিয়ে গুণ করলাম। এইচ দিয়ে গুণ করার পরে এই যেটা কাটাকুটি করার পরে 3350 সাথে 25 যোগ করে কত পেলাম 3375। তো এটা হচ্ছে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এখানে এই যে ইউ বার, এই এফআই ইউআই বাই এফআই, মানে এই জিনিসটা এফআই ইউআই বাই এফআই বের করলাম। এর একটা আলাদা নাম আছে, কি নামের, এর নাম হচ্ছে, একে বলে হচ্ছে আমরা ইউ বার বলি। কেন, ওই যে বলে রাখলাম যে এর গড় বের করছে, যেহেতু একে যদি আমরা ইউ বার দিয়ে ভাগ করি, এই যে একে তো আমরা এফআই দিয়ে ভাগ করছিলাম, এফআই দিয়ে ভাগ করলে কি বেরোবে, এর গড় বেরোবে নিশ্চয়ই। কারণ কেন, ওই যে আমরা এক্সআই আর এফআই কে
সামেশন অফ এক্স আই এফ আই কে যদি সামেশন অফ এফ আই দিয়ে ভাগ করতাম তাহলে কি পেতাম, এক্স বার পেতাম বা ওই এক্স এর গড় পেতাম। তো এক্ষেত্রেও সেই সেরকম এফ আই আর ইউ আই কে যদি আমরা এফ আই দিয়ে ভাগ করি কি পাবো, ইউ বার পাবো বা ইউ এর গড় পাবো। এবার আমাদের এই যে এই সূত্রটা কেন আসে, এই যে এ প্লাস এফ আই ইউ আই বাই এটাকে আমরা কি লিখতে পারি, এটাকেই আমরা লিখতে পারি ইউ বার। তাহলে সূত্রটা আমাদের কি দাঁড়াবে এখান থেকে, যে এক্স বার সমান সমান এ প্লাস ইউ বার ইন্টু এইচ। যে এই সূত্রটা কেন আসলো বা কি করে আসলো, যে তার একটা যেই এদের মধ্যে যে একটা সম্পর্ক, এবার এই সম্পর্কটা তোমাদের দেখিয়ে দেবো যে কি করে আসলো। যে যদি আমরা ধরে নিই যে ইউ বার আর এক্স বারের মধ্যে সম্পর্ক, এক্স বার ও ইউ বারের মধ্যে সম্পর্ক, যদি আমরা ইউ বারটা আমরা কি করে বের করলাম, ওই যে বললাম সামেশন অফ এফ আই ইউ আই কে যদি আমরা এফ আই দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা, ইউ বার পাবো। বোঝা গেছে যে ইউ বার কি করে পাবো আমরা, সামেশন অফ এফ আই ইউ আই কে যদি আমরা এফ আই দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, ইউ বার পাবো। এবারে ইউ বারটা কি জিনিস, ইউ বারটা হচ্ছে আমরা কি বের করলাম, ইউ আইটা কি জিনিস, ইউ আইটা কি ডিআই বাই এইচ বাই এফ আই। কেন, ইউআই এখানে আমরা কি বের করেছি, যে ইউআই সমান সমান ডিআই বাই এইচ। এবার এখান থেকে লেখা যেতে পারে যে যদি আমরা করি এফ আই বাই সামেশন অফ এফ আই, ডিআই কে ডিআই এর মতো রেখে দিলাম, এফ আই কেও এফ আই এর মতো রেখে দিলাম। এই যে এইচটাকে লেখা যায় 1/h হিসাবে। কেন, আলটিমেটলি এটা নিচে আছে ভাগ হয়ে, তাই নিচে এসে কি হয়ে যাবে, গুণ আছে, যেহেতু উপরে ভাগ আছে নিচে আসলে কি হবে, গুণ হবে। এবার অনেকের মধ্যে প্রশ্ন রাখতে পারে যে যেহেতু সামেশনের ভিতরে কি করে একা একা বেরোলো, এও তো এরকম সামেশন হয়ে বেরোনোর দরকার ছিল, যে সামেশন অফ এইচ হয়ে বেরোনোর দরকার ছিল, কিন্তু এইচ তো এখানে কনস্ট্যান্ট টার্ম। এইচ কি, এইচ তো কনস্ট্যান্ট টার্ম, এইচ তো সবগুলোর ক্ষেত্রে এক, সব এক্স এর ক্ষেত্রে এইচ এক না, এই শ্রেণীর ক্ষেত্রেও এইচ এক, এই শ্রেণীর ক্ষেত্রে এইচ এর মান সেম, এই ক্ষেত্রেও এইচ এর মান সেম, এই ক্ষেত্রেও এইচ এর মান সেম, এই ক্ষেত্রেও সেম। তাই কি এইচ যেহেতু এখানে কনস্ট্যান্ট টার্ম, এইচ কি এখানে ধ্রুবক পদ, এইচ যেহেতু ধ্রুবক পদ ও সামেশনের বাইরে একাই বের। এবার এখান থেকে কি লেখা যেতে পারে, সামেশন অফ এফ আই। এবার ডিআই মানে আমরা কি জানি, ডিআই মানে কি জানি, এক্স আই মাইনাস এ জানি না, ডিআই কে কি লিখতে পারি, এক্স আই মাইনাস এ লিখতে পারি বাই সামেশন অফ এফ আই ইন্টু 1/h, এটা সমান সমান কি ইউ বার। এটাকে কি লেখা যেতে পারে, এবার এটাকে কি লেখা যেতে পারে দেখো, এটাকে এফ আই, এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে কি এফ আই সবার সাথে গুণ হবে, এফ আই যদি সবার সাথে গুণ হয় কেমন, এফ আই এক্স আই মাইনাস সামেশন অফ এফ আই এ, এই টোটালটার কি বাই সামেশন অফ এফ আই, এই টোটালটার সাথে গুণ কি আছে 1/h আছে। এবার দেখো এবার দেখো কি আছে, এবার যদি সেই আমাদের ভাগের ক্ষেত্রে কি নিয়ম হয়, লসাগু গসাগুর ওই যে আমরা দেখে রেখেছি, যদি এটাকে যদি আলাদা আলাদা করে দিই কেমন দেখো, সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই মাইনাস সামেশন অফ এফ আই এ বাই
সামেশন অফ fi লেখা যায় এভাবে, এর টোটালটাকে গুণ হয় কি 1/h দিয়ে লেখা যায় এইভাবে। এর যদি লসাগু করো কি বেরোবে, fi বেরোবে, তারপরে এখান থেকে xi থেকে fi বিয়োগ হবে, সেই একই বেরোবে। এটাকে জাস্ট ভেঙে দিলাম এইভাবে। এবার যদি এখান থেকে কি লেখা যায়, এখান থেকে fi যদি কেটে দিই কি বেরোবে, এই fi xi বাই fi আমরা কি জানি, যৌগিক গণ না, fi xi বাই fi x বার না, মাইনাস এখান থেকে fi কেটে গেল, এটা কি এ বেরোলো। কেন fi কাটলো কেন, কারণ এও কি ধ্রুবক পদ, এ এর সাথে গুণ হবে কি 1/h। এবার 1/h যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কি বেরোবে, h ইন্টু ইউ বার বেরোবে, কি বেরোবে h ইন্টু ইউ বার বাই এক্স বার মাইনাস এ। তাহলে এখান থেকে এক্স বার সমান সমান কি বেরোবে, এক্স বার সমান সমান বেরোবে এ প্লাস এইচ ইন্টু ইউ বার। বোঝা গেছে? এবার এই ইউ বার মানে কি, তোমাদের ওই যে সূত্রটা আমি তখন অঙ্কের যে গড়টা বের করলাম, যে এক্স বার সমান সমান এ প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইন্টু এইচ। এই ইউ বার মানে কি, ইউ বার মানে কেবল বললাম না, এই যে হয়ে গেল, এই ইউ বার মানে কি fi ui বাই fi। এখানেও কি ইউ বার মানে হচ্ছে fi ui বাই fi। এই জায়গায় যদি আমরা কি লিখি, এর জায়গায় যদি আমরা ইউ বার লিখি তাহলে ইউ ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের কি এক্স বার আর ইউ বারের মধ্যে সম্পর্ক। তো এই ছিল হচ্ছে আমাদের ক্রমবিচ্যুত পদ্ধতির পুরো যেই কি করে করতে হয়, কি করে গড় বের করতে হয়, এক্স বার আর ইউ বারের মধ্যে সম্পর্ক, ক্রমবিচ্যুত পদ্ধতির মধ্যে এটুকুই আছে। তো স্টুডেন্ট, আজকে তোমাদের ক্রমবিচ্যুত পদ্ধতি অবধিই থাকবে। পরের দিন আমরা বসে দেখি 26.1 এর অঙ্কগুলো থেকে শুরু করবো।